আপনি এই ধর্ম গেল গেল, ইসলাম গেল গেল বা হিন্দু গেল গেল, তৌহিদি জনতা নামের মব, এই কবিরা গুনাহগুলো ইসলামের নামে আমরা সারাদিন করি। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথাটি বলেছেন যে ধর্মীয় উন্মাদনা যদি মাথাচাড়া দিয়ে ওঠে গণতন্ত্রের কবর রচনা হবে, উনি কি বলেছেন। তার এই কথাটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই সরকারটি গঠিত হয়েছে ৭ মাস। এই ৭ মাসে যেই বিষয়টি আমাদের সকলের চোখে খুব বড়ভাবে সামনে এসছে সেটি হচ্ছে এক ধরনের উগ্র মতবাদের উত্থান, এক ধরনের অসহিষ্ণু রাজনীতির উত্থান, এবং যেই রাজনীতির বিরুদ্ধে আসলে দীর্ঘ সময় আমরা লড়াই করেছি সেই রাজনীতিটারই আরেকটা ভিন্ন রকম অনুকরণে একই রাজনীতি আসা। কি ধরনের? আমরা এতদিন দেখেছি যে সেকুলারিজমের নামে যারা হয়তো মাদ্রাসার স্টুডেন্ট আছেন, যাদের হয়তো ইসলামিক একটা লেবাস আছে, দাড়ি রেখেছেন, কেউ টুপি পরেছেন, কেউ, তাদেরকে একরকম একটু ছোট চোখে দেখা, একটু একটু ডিহিউম্যানাইজ করা, এই একটা কালচার আমরা দীর্ঘ সময় দেখেছি। এখন একেবারেই উল্টো। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ গোষ্ঠীর পছন্দ মতন সাজ যদি কেউ করতে না চান বা করতে না পারেন, তাহলে তাকে নানান সময়ে নানান রকম কটূক্তির মুখোমুখি হতে হয়। এই সরকারটি আসবার পরে এখন পর্যন্ত হিসাব মতো, একেবারে মানে যেই জরিপ যে সংস্থাগুলো কাজ করে তাদের হিসাব মতো 93 থেকে 94টা মাজার ভাঙা হয়েছে। আপনি জানেন যে এই মাজারের অনুসারী যারা, তাদের সঙ্গে যারা ইসলামপন্থী আরেক গ্রুপ আছে তাদের একটা বৈরিতা আছে, তাদের মতাদর্শের মধ্যে পার্থক্য আছে। তারা ইসলামকে দুইভাবে দেখেন, মাজারপন্থীরা একভাবে দেখেন, যারা হয়তো মাজারপন্থী নন তারা অন্য আরেকভাবে দেখেন। এখন যারা মাজারপন্থী তারা তাদের চর্চা করবে, যারা এটাকে বিশ্বাস করেন না, অন্যভাবে চর্চা করতে চান, তারা তাদের মতো করে করবেন। কিন্তু আনফরচুনেটলি এই 7 মাসে আমরা দেখলাম না, একটি গোষ্ঠী মনে করছে তারা যা বিশ্বাস করে, তারা যেভাবে চালাতে চায়, চলতে চায়, তারা যেভাবে সমাজকে দেখতে চায়, রাষ্ট্রকে দেখতে চায়, ধর্মকে দেখতে চায়, বাকি সকলেরও আসলে সেখানেই ফিট ইন করতে হবে। যদি বাকিরা না পারে তাহলে তাদের উপর ব্যঙ্গ বিদ্রুপ থেকে শুরু করে, কটূক্তি থেকে শুরু করে, ইভেন পাবলিক প্লেসে হ্যারাসমেন্ট থেকে শুরু করে মাজার ভাঙা পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে। নারীর প্রতিও তো বিদ্বেষমূলক আচরণ বা কথাবার্তা আমরা দেখেছি, এবং আপনি নিজেও যেটি শিকার হয়েছেন বিভিন্ন সময়। আমি গত 15 বছরেও চরম শিকার হয়েছি সেটার। এটা আমি নতুন করে শিকার হচ্ছি তা না। গত 15 বছর আওয়ামী লীগের সময় আমাকে আমার জেন্ডার ভিত্তিক পরিচয়কে কেন্দ্র করে আমাকে নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বলা হয়েছে, এবং গালাগালি, নোংরা কথা, মিথ্যে আলোচনা, মিথ্যা প্রোপাগান্ডা যাতা হয়েছে 15 বছর। এখন সেটা নতুন করে আমার কাছে কিছু, মানে আমার কাছে এটা নতুন কোনো অভিজ্ঞতা না। 15 বছর ধরে আই হ্যাভ বিন থ্রু দিস। কিন্তু যেটা এখন অনেকগুলো ঘটনা পর পর ঘটেছে, তার একটা হলো আমি বললাম মাজার ভাঙা, আরেকটি হচ্ছে নারীদের ওপরে ভীষণ রকম অসহিষ্ণু আচরণ। কিরকম? রমজান মাসে 2জন নারী বোধহয় স্মোক করছিলেন এবং চা খাচ্ছিলেন। লেট দেম ডিল উইথ দেয়ার প্রাইভেট লাইফ। তারা কি করছে না করছে এটা দেখবার দায়িত্ব কিন্তু সত্যিকার অর্থে ইসলাম অনুযায়ী ওই নারীর মাহরাম ছাড়া আর কারো নয়। এটা দেখবার দায়িত্ব আপনার নয়, আমার নয়, আমাদের কারো নয়। কিন্তু দেখা হলো, ইন্টারফেয়ার করা হলো, এবং যেটা অ্যালার্মিং হচ্ছে যখন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক ধরনের কভার দেওয়া টাইপের স্টেটমেন্ট দিতে শুনলাম। উনি বললেন নারী পুরুষ সকলের জন্য পাবলিক প্লেসে স্মোক করাটা অপরাধ। এটা আমরা সবাই জানি। সেই সঙ্গে এটাও জানি যে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ পাবলিক প্লেসে স্মোক করছেন, এবং তাদের কারো ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য কিংবা দেশের প্রচলিত আইন অনুযায়ী যে জরিমানা করার কথা তার কোনোটি কোনোদিন করা হয়নি। তো যেই আইনটা অ্যাপ্লিকেবলই না, মানে অ্যাপ্লিকেশন নাই যেই আইনের, সেটাকে আমরা ডেড আইন বলতে পারি, মৃত আইন বলতে পারি। সেই আইনটার কথা আপনার মনে পড়লো 2জন নারীকে হেনস্থা করার পরে, এবং আপনি নিজেও খুব ভালো করে জানেন যে তারা নারী বলেই তাদেরকে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে। নীতি পুলিশিংটা খুব বেশি চলছে। অ্যাবসলিউটলি।
মহিলা ফুটবলার, আমাদের দেশে ক্রিকেট টিম তো আসলে কচু পাতার পানির মতো, কখন জিতবে কখন হারবে আমরা আসলে কিছুই প্রেডিক্ট করতে পারি না। সেখানে আমাদের নারী ক্রিকেট টিম এবং নারী ফুটবল টিম, তারা কিন্তু দেশ এবং দেশের বাইরে আমাদের মুখকে উজ্জ্বল করেছে। নারী ফুটবল টিমের বেশ কয়েকটি খেলা আমরা দেখেছি বন্ধ করা হয়েছে। আমরা দেখেছি নারীদের ওড়না পরা বা ওড়না কি করে পরবে সেটা নিয়েও বাইরের একজন অচেনা লোক নোংরা কথা বলবে বা কমেন্ট করবে, এবং সেই লোককে হাজতে নেওয়া হলে সেখানে ফুলের মালা নিয়ে তৌহিদি জনতা নামের মব সেই জায়গায় উপস্থিত হবে এবং তাকে বীরের মতন বাইরে নিয়ে আসবার চেষ্টা করবে, বীরের সম্মান দেবার চেষ্টা করবে, দিয়েওছে তাকে বীরের সম্মান। সো এই জায়গাগুলো আসলে এক ধরনের ইমপ্রেশন দেয় দেশের মাটিতে এবং দেশের বাইরে যে বাংলাদেশ ধীরে ধীরে একটা চরম পন্থার দিকে এগিয়ে যাচ্ছে। এবং যখন কোনো মানে দেশে উগ্রবাদ বা চরম পন্থার উত্থান হয়, সাধারণত প্রথম টার্গেট গ্রুপ হচ্ছে নারীরা। বাংলাদেশেও কিন্তু সেটার ব্যতিক্রম আমরা দেখছি না। আপনি দেখুন ইসলামটা, আপনি যদি, আমি বাংলা কোরআন শরীফ মানে কয়েকশোবার পড়েছি, সেখানে মিথ্যা বলার ব্যাপারে নিষেধ করা হয়েছে, হারাম খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, সুদ খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, ঘুষ খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, অন্যের ব্যক্তিগত ব্যাপারে মতামত দিতে নিষেধ করা হয়েছে, অন্যের প্রাইভেট স্পেসে গিয়ে কথা বলা বা নাক গলানো যেটাকে বলা হয় নিষেধ করা হয়েছে, কুৎসা রটনাকে নিষেধ করা হয়েছে, নারীর চরিত্রে কলঙ্কিত করবার জন্য যে মিথ্যা অপবাদ দেওয়া হয় সেটা কবিরা গুনাহ। জানতে চাই, আজকে নারী ও শিশু নির্যাতন সংশোধিত আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে আর কি, এবং এখানে বেশ কিছু বিধান পরিবর্তন করা হয়েছে, এবং একটি বিষয় যেটি হচ্ছে যে বিয়ের প্রলোভনে যে ধর্ষণের কথা বলা হয়েছে সেখানে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে আর কি। তো আইনের বিধান পরিবর্তন করে কি হবে নাকি শুধু প্রয়োগের বিষয়টিও দেখতে হবে, বা এর সঙ্গে সঙ্গে শিক্ষার কিছু ব্যাপার আছে? দেখুন, এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেটা কিন্তু 2001 সাল থেকেই আছে, এবং এই আইনের অধীনে যখন মানে যে ভিকটিম হয়েছে অনেকেই মামলা করেছেন, তবে একটা বড় অংশ কখনোই মামলা করেননি। সে কারণেই বলা হয় যে ধর্ষণের যেই মামলার ইয়েটা যদি আমরা পরিসংখ্যান দেখি, দেখা যায় যে খুব বেশি হলে 10 থেকে 15% মামলা করে, বাকি 85%ই চুপ করে থাকে, কোনো রকম আইনি প্রক্রিয়া যায় না। কেন? এক হচ্ছে বাংলাদেশের সোসাইটিতে একটা বড় ধরনের কালচার আছে, একটা বড় ধরনের প্রথা আছে যে যখনই যাই ঘটুক না কেন দোষটা নারীর। কখনো নারীর পোশাক দায়ী, কখনো নারী মাহরাম ছাড়া বাইরে গেছে কেন সেটা দায়ী, কখনো নারীর চাকরি করা দায়ী, কখনো নারী কেন ঘর থেকে এক পা বাইরে গেল সেটা দায়ী। আপনি দেখুন, এই সকল দায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো আমাদের 8 বছরের ছোট্ট শিশুটি। তার পোশাককে আপনি দায়ী করতে পারবেন না, সে বাইরে কোথাও যায় নাই, সে তার নিজ বোনের বাড়িতে নিজ বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়েছে। সো এই যে আমাদের সমাজের দীর্ঘদিনের প্রচলিত একটা সংস্কার, এক ধরনের প্রথা যেটা চালু আছে যে নারীরই দায়, এটা অনেক ক্ষেত্রে নারীকে বাধা দেয় মামলা করতে। বুক বুঝে থাকার কারণেই তো এই জিনিসটি হচ্ছে অনেক বছর ধরে। এটা নারী কথা বলছে না, যেমন আপনি বলছেন যে কয়টা ঘটনার মামলা হয়, কয়টা ঘটনা আসলে আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরতে পারি। নারী কেন মুখ বুজে থাকছে তার ওই যে কারণটা দিলাম। এক হচ্ছে সামাজিক যে স্টিগমা, যেটা দীর্ঘ সময় তাকে বয়ে বেড়াতে হবে। 2 হচ্ছে সে তার পরিবারকে পাশে পায় না। তার পরিবার বলে তুমি এখন গিয়ে এই কমপ্লেন যদি করো, দোষ তো তোমার হবেই হবে, তোমার ছোট বোনেরও বিয়েটা হবে না। আমি খুব জেনে, আমি কেসগুলো করেছি তো মোস্তফা কামাল ভাই, আমি জেনে আপনাকে বলছি। মানে মেয়েটা হয়তো আসছে আমাদের কাছে, মেয়েটা হয়তো চাচ্ছে মামলাটা করতে, মা মুখ গম্ভীর করে থাকে, বাবা তো আসেই না যে তোমার জন্য আমার পরিবারের মুখে চুনকালি পড়বে। 3 হচ্ছে মেয়েটাও চিন্তা করে যে এটা আমি পরিবারকে বললে না পাবো সাপোর্ট, না সমাজ দাঁড়াবে আমার পাশে, তার চেয়ে বরং আমি এই কষ্ট আমার মধ্যে চেপে রেখে পার হয়ে যাই। সো এই বিষয়গুলো মানুষকে মানে ভিকটিমকে ডেটার করে আইনি প্রতিকার পেতে। 4 হচ্ছে ফরেনসিক এভিডেন্স।
অনেক সময় যেটা হয়, মেয়েদের অত সচেতনতা থাকে না বা মেয়েরা বুঝতেও পারে না কি করবে না করবে। যেটা করে তারা এই ধরনের ঘটনার পরপরই বারবার গোসল করে, এবং তাদের যেহেতু মনটা মানে ভেঙে যায়, তারা মনে করে যে হয়তো মাথায় পানি ঢাললে বা গায়ে পানি ঢাললে হয়তো কিছুটা তারা শান্ত হবে, কম্পোজড হবে, মানে বিষয়টাকে অ্যাবজর্ভ করতে পারবে। এতে যেটা হয়, ফরেনসিক এভিডেন্সটা ধুয়ে যায়, মামলাটা চালানো আগানো কঠিন হয়ে যায়। 5 হচ্ছে, মামলা যখন চলতে থাকে যেসব প্রশ্ন করা হয়, যারা আসামি পক্ষের আইনজীবী তারা যেসব প্রশ্ন বাদীকে করতে থাকে, ভীষণ রকম মানসিকভাবে শক্তিশালী না হলে ওইসব প্রশ্নের মুখোমুখি হওয়া কোনো ভদ্র মানে মেয়ে, সে যত বড় ভিকটিমই হোক, কঠিন হয়ে যায়। সো এইসব কারণে মেয়েরা কথা বলতে মানে বা সামনে এগিয়ে আসতে দ্বিধাবোধ করে। আপনি ধর্ষণ তো অনেক বড় অপরাধ, নারী নির্যাতন তো অনেক বড় ব্যাপার। আপনি আমাকে বলেন তো, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারিতে আমরা তো শুধু নারীদেরকে দেখেছি, কোথায় গেল তারা? তাদেরকে ট্রোল করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা করে, তাদের সম্পর্কে কুৎসিত কথাবার্তা বলে 90% মেয়েকে আপনারা ঘরে ঢুকায় দিয়েছেন। সবাই তো রুমিন ফারহানা হয় না, আমি দুঃখিত আমি এভাবে বলার জন্য, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে এত বলা হয়েছে 15 বছরে যে আমার কিচ্ছু যায় আসে না। ট্রল মানে রুমিন ফারহানা, এরকম একটি বিষয় আমরা অভ্যস্ত একরকম হয়ে গেছে। আই ডোন্ট নো, বাট আপনারা যদি অভ্যস্ত হন ভালো, আমি নিজে অভ্যস্ত না। এটি আপনার জন্য খুব মানে বিব্রতকর অবস্থা এবং খুবই জঘন্য অবস্থা। এটা প্রতিকার আপনি হয়তো নিজে হয়তো এটা প্রতিকার বিষয়ে আগাননি। না, আমি আগাইনি, মানে আমি আগাবো কোথায়? আমি বহুবার থানায় গেছি, থানা আমার মামলা নেয় নাই। ইভেন এই সরকারের আমলে আমার টেলিফোন নাম্বার ভাইরাল করা হয়েছে, আমি তার গোয়েন্দা চিফকে আমি পাঠিয়েছি যে এইরকম ঘটনা ঘটেছে, আমার মোবাইল নাম্বার ভাইরাল হয়েছে, কোনো পদক্ষেপ নেয় নাই। কোন সরকারকে আপনি আলাদা করবেন? যাহাই আওয়ামী লীগ, এই সরকার তার চেয়ে খুব ভালো, তেমন কিছু এটা ভাবার কিছু নাই। আর আমি একটা কথা আমার দেশের নারীকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, নারী হয়ে যেহেতু বাংলাদেশে জন্ম হয়েছে বা তৃতীয় বিশ্বের অনুন্নত একটি দেশে জন্ম হয়েছে, যেখানে নানান কুসংস্কার, ধর্মীয় মানে মিথ্যা ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা যেই সমাজকে প্রচলিত এবং সমাজকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে, সো তোমার মনের শক্তি, তোমার মনের জোর তোমার কাছ থেকে আনতে হবে। আমার একটা জায়গায় আমি খুব ব্লেসড ছিলাম, আমার ভাই যেটা একটু আগে বললেন, আমি এমন একটি পরিবারে জন্মেছি যেটা ভয়াবহ রকম আত্মবিশ্বাসী এবং ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, এবং তারা আমাকে জানে, আমি তাদেরকে জানি। আমার পরিবারের সাথে আমার সম্পর্কটা ভীষণ রকম বিশ্বাসের। সো তারা জানে তাদের মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না। সো কে কি বললো, কে কি করলো, তাতে আমার পরিবার আমাকে কোনোদিন কোনো ব্যাপারে বলেনি যে তুমি এগিয়ে যেও না বা তোমার কাজ বন্ধ করে দাও। আর আমি তো আসলে গ্রুমিং খুব ইম্পর্টেন্ট। আমি আমার মাকে দেখে, আমার নানিকে দেখে বড় হয়েছি। দে ওয়ার অল সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড ভেরি স্ট্রং পারসন। সো ওদেরকে দেখা কিন্তু বাংলাদেশে খুব কম মেয়ে এই সুবিধাটা পায় বা এই সুযোগটা হয়। এটা তো আমি জন্মগতভাবে প্রিভিলেজ বলে, বাট বাকি সবার জন্য আমার একটাই মেসেজ থাকবে যে রাস্তাটা কঠিন, এটা আগে তুমি তোমার মাথায় মগজে গেঁথে নাও। রাস্তা সহজ না, কেউ তোমার জন্য রাস্তা সহজও করে দিবে না। বিশ্বব্যাপী মোটা দাগে 2 ধরনের পলিটিক্স আছে, একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স সহজ পলিটিক্স। কিরকম? আপনি ধর্মীয় উগ্রতাকে উস্কে দিলেন, মোদি ভারতে হিন্দুত্ববাদকে উস্কে দিচ্ছে, বাংলাদেশে কিছু কিছু দল ইসলামকে উস্কে দিচ্ছে। সো আপনি এটাকে উস্কে দিয়ে দ্রুত সময়ের মধ্যে বেশি মানুষকে কানেক্ট করতে পারবেন, আপনার সময় কম লাগবে, অনেক বেশি সংখ্যক মানুষের সঙ্গে আপনি কানেক্টেড হয়ে যাবেন। একইভাবে বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করেছে আওয়ামী লীগ, সেটাও কিন্তু এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স, জাতীয়তাবাদ। আরেক সাইডে আছে ওয়েলফেয়ার, যেখানে আপনাকে শিক্ষা নিয়ে কথা বলতে হবে। শিক্ষায় আপনি কি করবেন, আপনার পরিকল্পনা কি, আপনি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করবেন, কিভাবে আপনি এমন শিক্ষা এনশিওর করবেন যাতে বিদেশ থেকে আমাদের লোক হায়ার করে না এনে আমার দেশের বেকার ছেলেরা বাংলাদেশের মাটিতে বসে তাদের চাকরিটা এনশিওর করতে পারে, কি করে বিসিএস এর উপরে ভার কমিয়ে বা চাপ কমিয়ে আপনি বেসরকারি কিন্তু কম্পিটিটিভ এবং যেখানে মেধা দক্ষতার প্রয়োজন হয় সেই জায়গায় আপনি দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারবেন। এগুলো নিয়ে আলাপ আসবে। স্বাস্থ্য নিয়ে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশে 70%। বলা হয় যে প্রতি বছর 70 লাখ মানুষ কেবলমাত্র চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশে দারিদ্র সীমার নিচে চলে যায়। আমি আমার এলাকায় রেগুলার যাই, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ঢোকা যায় না, এত অপরিচ্ছন্ন। একটা
ওষুধ নাই, ডাক্তার নিয়মিত আসে না। সুতরাং এই জায়গাগুলোতে আপনি কাজ করবেন, দরিদ্রদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন, তাদের জন্য আবাসনের ব্যবস্থা করবেন, সামাজিক সুরক্ষা খাতে আপনি ব্যয় বাড়াবেন, জিডিপির পার্সেন্টেজ বাড়াবেন। আপনি যখন এই পলিটিক্সটা করবেন, আপনি দেখবেন আপনি খুব বেশি মানুষকে কিন্তু একবারে কানেক্ট করতে পারবেন না। যত সারা দিন ফেসবুকে করি তখন আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের এই যে মানে যেই বিশেষ মতবাদের মানুষরা আসলে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে যেতে চাইছে, তাদের প্রধান এবং প্রথম আলোচনার বিষয় নারী। তো আপনি এই ধর্ম গেল গেল, ইসলাম গেল গেল বা হিন্দু গেল গেল, এই কবিরা গুনাহগুলো ইসলামের নামে আমরা সারাদিন করি বলে রব তুলে মানুষকে কানেক্ট করতে পারেন, তত দ্রুত আপনি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা নিয়ে রাজনীতি করে কানেক্ট করতে